প্রিয় শিক্ষার্থীরা, এই মহামারী করোনার মধ্যে তোমরা যে ক্লাসে এসছো, বিশেষ করে অনলাইন ক্লাসে, আমার পক্ষ থেকে এবং আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ জানাই। সাথে সাথে অনলাইনের যে ক্লাসগুলো আমি তোমাদেরকে নেব, পাঠদান করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। সর্বপ্রথমে তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে চলাফেরা করা আগে একেবারে নিষেধ ছিল, এখন এইটা শিথিল করা হয়েছে। কিন্তু তাই বলে তোমরা স্বাস্থ্যবিধিটা অবশ্যই মেনে চলবে। অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে, মাঝে মাঝে স্যানিটাইজার দিয়ে তোমরা হাত ধুয়ে নেবে। আর স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা বাজার ঘাট, স্কুল কলেজ এবং দূরত্ব বজায় রেখে সেগুলো মেনে চলবে। যে কথাটি তোমাদের একটু স্মরণ করাই দিতে চাই এবং বলতে চাই যে আমরা মাঠে যে কার্যক্রম করেছিলাম সেটা স্থগিত হওয়ার পরে আবার খুলতে যাচ্ছে। তো সর্বপ্রথমে আমি আমার পরিচয় জ্ঞাপন করছি তোমাদের সামনে। আমি গোবিন্দ প্রসাদ জোরদার, সহকারী শিক্ষক, ক্রীড়া, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আমি আজ সপ্তম শ্রেণী, বিষয় বিজ্ঞান, অধ্যায় পঞ্চম, পাঠ 3 থেকে 5, এই অধ্যায়ে তোমাদের পাঠদান করব। তো সর্বপ্রথমে যে কথাটি তোমাদের জানিয়ে দিতে চাই, তোমরা সেই মাঠে যাওয়ার যে ইচ্ছাটা ছিল, প্রবণতাটা ছিল, সেটা যেন কখনোই ভুলে যাবে না। মাঠে গিয়ে আমাদের যে কার্যক্রম চলত সেইটা তোমাদের স্মরণ করায় দিতে চাই। সর্বপ্রথমে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তারপরে আমরা কি করি, জাতীয় পতাকাকে আমরা সম্মান করি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তোমরা যেভাবে পতাকা ওঠাতে সেই পতাকাটা উঠাইয়ে সম্মান প্রদর্শন করবে। এরপরে প্রার্থনায় হিন্দু হলে যে কোনো একটি মন্ত্র বা শ্লোক, ইসলাম ধর্মাবলম্বী হলে যে কোনো একটি সূরা পাঠ। এরপরে শপথটা তোমরা মনে রাখবে। সেই আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না, অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশকে সেবা করতে পারি ও বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমি সর্বশেষে আমরা সমন্বিতভাবে জাতীয় সঙ্গীত আমরা গেয়ে থাকি। সেই জাতীয় সঙ্গীতটা যেন আমার সোনার বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথের, সেটি যেন তোমরা ভুলে না যাও। এই কথাটি তোমাদের আবার একটু স্মরণ করাই দিতে চাই। এসো, তোমরা পাঠে এসো। বিষয় বিজ্ঞান, সপ্তম শ্রেণী, পরিপাকতন্ত্র। তোমরা পূর্বে ক্লাসে জেনেছো যে মানুষ খাদ্য ছাড়া বাঁচতে পারে না। শুধু মানুষ কেন, পৃথিবীর যত জীব আছে সবাই খাদ্য গ্রহণ করে। এই খাদ্য গ্রহণের জন্য তাকে দিন রাত পরিশ্রম করতে হয়, কিন্তু গাছপালা এদেরকেও খাদ্য গ্রহণ করতে হয়। যাই হোক, আমরা মানুষের আজকে পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করব। তো যেহেতু আগে বলেছি যে পূর্বে ক্লাসে আমরা জেনেছি যে খাদ্য গ্রহণ করে মানুষ বেঁচে থাকে, তো কখনো কখনো আমরা জটিল খাদ্য গ্রহণ করি, অর্থাৎ খেয়ে থাকি। এই জটিল খাদ্যকে পরিপাক করে তরল, সরল এবং পানিতে দ্রবীভূত করে এটা আমাদের হজম ক্রিয়া সম্পন্ন করে। তো আমরা যে সমস্ত জটিল এবং কঠিন খাদ্য গ্রহণ করে থাকি, এগুলো রাসায়নিক প্রক্রিয়ায়
আমাদের পরিপাকতন্ত্রের মাধ্যমে এটাকে সরল এবং লিকুইড, যেটা ইংরেজিতে বলে, আর কি দ্রবণীয়, অর্থাৎ সহজেই সব জায়গায় যে এটা শরীরের বিভিন্ন অংশে পৌঁছায় যায়। এই কাজকে খাদ্যের হজম ক্রিয়া বা পরিপাক বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে প্রক্রিয়ায় এই খাদ্যকে কঠিন অবস্থা থেকে সরল এবং পানিতে পরিণত করার যে কার্যকলাপ, এইটাই হলো হজম ক্রিয়া বা পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র। আমরা খাদ্য গ্রহণ করি যে সমস্ত জায়গা দিয়ে, স্থান দিয়ে, সেটা মুখছিদ্র, মুখগহ্বর, অন্ননালী, পাকস্থলী। মুখছিদ্র, মুখ গহ্বর, অন্ননালী, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত। অন্ননালী, পাকস্থলী, আমরা এটা ছবির মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং অনুধাবন করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরিপাকতন্ত্রের যে ছবিটা, এই ছবিটা তোমরা দেখবে। তোমরা পরিপাকতন্ত্রের ছবিটা দেখবে, দেখে ওখান থেকে তোমরা একটা ধারণা নিয়ে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, এই ধারণা থেকে তোমাদের জানতে হবে, বুঝতে হবে, এর থেকে জ্ঞান আহরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা খাদ্য খাই মুখ গহ্বর, একে গহ্বর, মুখ গহ্বর, মুখ গহ্বর। এরপরে আসো অন্ননালী, অন্ননালী। এরপর আসো পাকস্থলী, এরপর আসো পাকস্থলী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইনে এসছো, তোমাদেরকে সাধুবাদ জানাই। অগ্নাশয়, অগ্নাশয়, অগয়নয় আকার, তালস্য, অগ্নাশয়। এরপরে আসো ক্লোন, এটা ক্লোন, ক্লোন। ইলিয়াম, প্রিয় শিক্ষার্থীরা, ইলিয়াম, মলদার, এটাকে
বলে মলদ্বার। মল জলাশয়, এটাকে বলে বায়ু ছিদ্র। প্রিয় শিক্ষার্থীরা, বায়ু ছিদ্র এটা বলে পিত্তনালী। পিত্তনালী, পিত্তনালী এটাকে বলা হয় যকৃৎ। যকৃৎ এটাকে সব মিলে বলে বৃহদন্ত্র। বৃহদন্ত্র বাইরে বৃহদন্ত্র এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স 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 প্রিয় শিক্ষার্থীরা, জারকল নিঃসরণকারী তিনটি গ্রন্থি আছে, লালা গ্রন্থি, অগ্ন্যাশয়, যকৃৎ। তিনটি প্রিয় শিক্ষার্থীরা, জারকল নিঃসরণকারী তিনটি গ্রন্থি যথা লালা গ্রন্থি, অগ্ন্যাশয় এবং যকৃৎ। লালা গ্রন্থি এক নম্বরে লালা গ্রন্থি, লালা গ্রন্থি, যকৃৎ, যকৃৎ এবং অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় জারকল নিঃসরণের জন্য প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করবে, জারকল নিঃসরণের জন্য তিনটি গ্রন্থি আছে। এই তিনটি গ্রন্থি যেমন লালা গ্রন্থি, যকৃৎ এবং অগ্ন্যাশয়। তোমরা মনোযোগ সহকারে এগুলো শুনবে এবং ব্যাখ্যাটা তোমরা মনে রাখবে। প্রথমে এসো মুখছিদ্র। এখানে আমরা যে মুখগহ্বর এবং এটা মুখছিদ্র। মুখছিদ্র, মুখগহ্বর এবং মুখছিদ্র। আমরা খাদ্য গ্রহণ করি মুখ দিয়ে। এই মুখছিদ্র পথ দিয়ে খাদ্য আমরা গালের মধ্যে পাঠিয়ে দিই। এরপরে একটা গহ্বর, মুখগহ্বর বলা হয়। এই মুখগহ্বর, গহ্বর অর্থ গর্ত, গহ্বর অর্থ গর্ত। এই গহ্বর অর্থাৎ পুরো মুখটার মধ্যে যে জায়গাটায় এই খাদ্যগুলো গিয়ে প্রথম স্টে করে সেটাকে বলা হয় মুখগহ্বর। এরপরে অন্ননালী, ওখান থেকে একটা নালী আমার সরাসরি পাকস্থলীর দিকে প্রবেশ করে, এটা হলো অন্ননালী। যাই হোক, এই মুখগহ্বরের মধ্যে যেগুলো আছে দন্ত, জিহ্বা, তালু ইত্যাদি খাদ্যগুলোকে প্রথমে আমাদের দাঁত আছে, এই দাঁত দিয়ে খাদ্যগুলোকে আমরা কি করি, কেটে কেটে ছোট ছোট বা টুকরা টুকরা করি। ওইগুলো টুকরা টুকরা করার অর্থ হলো এই যে পাকস্থলীর তো কোনো দাঁত নাই। প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগী হবে যে পাকস্থলীর কোনো দাঁত নেই। না থাকার কারণে আমাদের দাঁত না থাকার কারণে আমাদের মুখগহ্বরে যে দাঁত আছে এই দাঁতগুলো খাদ্যকে কেটে কেটে ছোট ছোট করে সেই হজমের উপযোগী করে সেখানে পাঠানো হয়।
এরপরে দাঁত দাঁত দিয়ে আমরা সেইগুলোকে পেষণ করি, কেটে কেটে ছোট করি, সেইগুলোকে আমাদের হজমের উপযোগী করে আমাদের পাঠিয়ে দেওয়া হয়। মুখ গহ্বরে থেকে নিঃসৃত লালা খাদ্যকে পিচ্ছিল করে এবং খাদ্যবস্তুকে গিলতে সহায়তা করে। এই মুখ গহ্বরে আবার পিচ্ছিল লালা বস্তু আছে, সেইটা এই খাদ্যকে পিচ্ছিল করে এবং লালার সাহায্যে যেটা হজম ক্রিয়ায় সাহায্য করে। আরো একটু লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থীরা, জিহ্বা। তাহলে খাদ্যকে কোন জায়গায় পাঠিয়ে দিলে এটাকে ছোট করতে হবে, বড় করতে হবে, গিলতে পারবে, বড় মানে বড় দলা হয়ে গেল, সেটাকে আবার দাঁতের সাহায্যে পেষণ করে ছোট করে দেয়। জিহ্বারও অনেক কাজ আছে। প্রিয় শিক্ষার্থীরা, তো প্রতি চোয়ালে 16টি করে দাঁত থাকে। এসব দাঁত 4 প্রকারের, যথা কি কি কাজ করে। আমাদের দুটি চোয়াল আছে, এই চোয়ালে 16টি করে মোট 32টি দাঁত আছে। মোট 32টি দাঁত আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই দাঁতগুলোর কাজ আগে বলেছি, তবু আবার বলছি। এই দাঁতগুলো আমাদের খাদ্যবস্তুকে ছোট করে দেয়, ছোট ছোট করে অংশে ভাগ করে দেয়। ছেদন দাঁত দিয়ে মাংস, অন্যান্য জিনিস ছিঁড়ে ফেলে ও কাটে। ছেদন অর্থাৎ কাটা। এরপরে অগ্রপেশনের দাঁত দিয়ে খাদ্যবস্তু চর্বণ ও প্রেরণ করে। অগ্রপেশন, অগ্র অর্থাৎ সামনের দিকে, পেশন অর্থাৎ এগুলোকে একবারে পিষে ফেলার প্রক্রিয়াকে বলা হয় পেশন। এরপরে পেশন দাঁতগুলো খাদ্যবস্তু চিবাতে ও পিষতে সাহায্য করে। এছাড়া দাঁতের অনেক পরে গজায় আঁকের দাঁত। 18 বছর পার হওয়ার পরে প্রত্যেকটা ছেলে বা মেয়ের আঁকের দাঁত ওঠে এবং এই আঁকের দাঁত অনেক পরে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, গলবিল, এসো জেনে নি, বুঝে নেবে যে গলবিলটা কি। মুখগহ্বরের পরে এর অবস্থান, এর মাধ্যমে খাদ্যবস্তু মুখগহ্বর থেকে অন্ননালী ও গ্রাসনালীতে যায়। গলবিলে কোনো এনজাইম মিশ্রিত হয় না, তাই এখানে কোনো খাদ্যবস্তু পরিপাক হয় না। যেহেতু খাদ্য পরিপাক হয়ে থাকে এনজাইমের মাধ্যমে, খাদ্য পরিপাক হয়ে থাকে এনজাইমের মাধ্যমে, কিন্তু এই গলবিলে কোনো এনজাইম থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে খুশি হবে যে আমাদের যত কিছু খাদ্যদ্রব্য কঠিন বা জটিল আমরা খাই না কেন, এটা এনজাইমের মাধ্যমে এটা পরিপাক হয়, কিন্তু গলবিলে কোনো এনজাইম থাকে না। অন্ননালী, গলবিল ও পাকস্থলী মাঝামাঝি জায়গায় এর অবস্থান। অন্ননালী, দেখো গলবিল এবং পাকস্থলীর মাঝামাঝি জায়গায় এই অন্ননালী অবস্থান। খাদ্যবস্তু এর ভেতর দিয়ে গলবিল থেকে পাকস্থলীতে যায়। যতক্ষণ পর্যন্ত খাদ্যবস্তু পাকস্থলীতে না পৌঁছাতে পারবে ততক্ষণ পর্যন্ত এই হজম ক্রিয়া শুরু হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানবে যে পাকস্থলী আমাদের খাদ্যবস্তুকে কি সাংঘাতিকভাবে এটা হজম ক্রিয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। পাকস্থলী, অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানের অবস্থান। গলবিল ও অন্ননালী ক্রম সংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এনে জমা হয়। আগেই বলেছি যে পাকস্থলীর কোনো দাঁত নেই, তাই যত খাদ্যবস্তু উপভোগ থাকুক না কেন
সেটাকে টুকরা টুকরো করে হজমের উপযোগী করে সেটাকে পাঠিয়ে দেয় এই পাকস্থলীতে। এবং পাকস্থলীতে পাঠানোর পরে পাকস্থলীর কাজ সেখানে শুরু হতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, পাকস্থলী প্রথম ও শেষ পেশি বলায় হয়েছে। পাকস্থলী প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি নামে প্রচুর গ্রন্থি থাকে। এখানে খাদ্য সাময়িক জমা থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থি পাচক রস পরিপাকে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে জেজুনাম ও জেজুনামের ডিউডেনাম। ক্ষুদ্রান্ত হলো পাকস্থলীর পরবর্তী অংশ। ক্ষুদ্রান্ত হলো পাকস্থলীর পরবর্তী অংশ। তো এই ক্ষুদ্রান্ত এটা পরিপাক গ্রন্থির সবচেয়ে দীর্ঘ অংশ। ক্ষুদ্রান্ত তিনটি ভাগে বিভক্ত: ডিউডেনাম, জেজুনাম ও ইলিয়াম। ক্ষুদ্রান্তকে তিনটি ভাগে বিভক্ত: ডিউডেনাম। ক্ষুদ্রান্ত তিনটি ভাগে বিভক্ত: ডিউডেনাম। 2 নম্বরে জেজুনাম। 3 নম্বরে ইলিয়াম। এই ক্ষুদ্রান্ত তিনটি অংশে বিভক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে খুশি হবে যে ডিউডেনাম শরীরের একটা অন্যতম প্রধান গ্রন্থি। এটা ক্ষুদ্রান্তের অংশ। পাকস্থলীর পরের অংশ দেখতে ট আকৃতি। ডিউডেনাম এটা দেখতে ট আকৃতি। পিত্তথলি থেকে পিত্তরস, অম্লাশয় থেকে অম্লাশয় রসনালীর মাধ্যমে এখানে এসে খাদ্যের সাথে মিশে যায়। এগুলো পরিপাকের অংশ নয়। এখানে আমিষ, শর্করা, স্নেহ পদার্থের পরিপাক ঘটে। ডিউডেনামে আমিষ, শর্করা, স্নেহ পদার্থের পরিপাক ঘটে। ডিউডেনামের পরিপাক ঘটে আমিষ, শর্করা, পরিপাক ঘটে আমিষ, শর্করা, ও স্নেহ পদার্থের পরিপাক ঘটে। ডিউডেনামে পরিপাক ঘটে। জেজুনাম এটা ডিউডেনামের এবং ইলিয়ামের মাঝের অংশ। ডিউডেনামটা হলো ইলিয়াম এবং জেজুনামের, ডিউডেনাম এবং ইলিয়ামের মাঝের অংশ হলো জেজুনাম। এরপর ইলিয়ামটা আসে। ইলিয়াম, লাস্ট অফ দি ইলিয়াম, এটা ক্ষুদ্র অংশের শেষ অংশ। প্রিয় শিক্ষার্থীরা, ইলিয়ামের ভিতরে প্রাচীরে কোষ শোষণ যন্ত্র থাকে। ব্যাপক পদ্ধতিতে পেষণ কার্য সমাধান করে। প্রাচীর পাত্রে আমলের মতো প্রক্ষিপ্ত অংশ থাকে। এদের বিদায় বলে। হজমের পর খাদ্যের সারাংশ বিলাস গাত্র দ্বারা শোষিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অনলাইনে, আমরা তোমাদের ধন্যবাদ জানাই। সর্বশেষ তোমাদের সুস্থতা কামনা করি। দেশ, জাতি, গোটা বিশ্ব আমরা করোনা থেকে যেন মুক্ত হতে পারি, বাঁচতে পারি,
এটা আমরা বিশ্ব মালিকের দরবারে প্রার্থনা জানাবো। সব শেষে তোমাদের একটা জিনিস জানিয়ে দিতে চাই যে ধর্মীয় আচরণ অনুশাসন বিধি অবশ্যই পালন করবে। এর থেকে মানুষ কিন্তু শক্তি পায়। আর যেহেতু একটা শোকের মাস, শোককে তোমরা বিভিন্ন পোস্টার ব্যানারে দেখেছো, শক্তিতে রূপান্তর করাই মানুষের কাম্য হবে। বিশেষ করে আমাদের দেশের যিনি সেই দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, জাতির পিতার সেই জন্ম শতবর্ষ বটে। তারপরে তিনি যে আমাদের জাতির পিতা, সেই জাতির পিতার সেই 15ই আগস্ট আমরা অনুষ্ঠান পালন করেছি। শোকের মাস হিসেবে শোককে শক্তিতে রূপান্তর ঘটাতে হবে। আমরা সেই প্রত্যয় নিয়ে একত্রিত হয়েছি। যাই হোক, সেই শোককে শক্তিতে রূপান্তর ঘটাইয়ে তোমরা এগিয়ে চলবে। বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজগুলোকে তোমরা আগামী দিনে সমাপ্তের পথে এগিয়ে নিয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যয় নিয়ে আমি তোমাদের আজকের এই ক্লাস বিশ্রাম নিতে যাচ্ছি। তো আবারও মনে করাই যে তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর তোমরা হাতটা ধুয়ে নেবে।